শুভ্রর জলমার্কা বাসর কাটল। এই শোকে তার 4 দিন তালে পাথর হয়ে থাকতে হবে। সামান্য গিফট দিবে সেটারও সুযোগ নেই। বাকি তো সব পরের হিসাব। সেন এখনো ছোট। তার শ্বশুরকে দেওয়া কথা মনে পড়ে শুভ্রর। আরে শ্বশুর মশাই কি একটা বাচ্চা আমার কপালে জুটিয়ে দিলেন। থাক, আমি তো নিলাম একে। সকালবেলা শুভ্রর অ্যালার্মে প্রচণ্ড বিরক্তি নিয়ে ঘুম ভেঙে যায় শেরিনের। তার মাথার পাশের টেবিলটায় অ্যালার্ম রাখা। চোখ বন্ধ করে হাতটা সেটা হাতে নিয়ে সামনের দিকে ছুঁড়ে মারে। পড়ার কোনো শব্দ হয়নি দেখে শেরিন পিটপিট করে চোখ মেলে তাকায়। সামনে তার প্রাণপ্রিয় স্বামী মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শেরিন তড়িঘড়ি করে শুভ্রর কাছে যায়। কি বলবে কি করবে ভেবে পাচ্ছে না। তার উপর ঘুম থেকে উঠেছে মাত্র। শেরিন একবার এদিকে যায় তো আরেকবার ওইদিকে। ব্যথা সত্যি পেয়েছে নাকি পায়নি সেটা জানে না। সে ফার্স্ট এইড বক্সের জন্য ছোটাছুটি করছে। শুভ্র কপাল থেকে হাত সরিয়ে শেরিনের কাণ্ড দেখছে। সবগুলো ডয়ার টেনে টুনে শেষ। কয়টা খুলতে পেরেছে, কয়টা পায়নি লক করা। তবে ফার্স্ট এইড বক্সে আবিষ্কার করতে পারেনি। হতাশ হয়ে শুভ্রর কাছে এসে বলে, বেশি ব্যথা পেয়েছেন? ঘড়িটা মাথায় গিয়ে লেগেছে? আমি তোমাকে একবারও বলেছি ঘড়িটা আমার মাথায় লেগেছে বা ব্যথা পেয়েছি? ও কই না তো, বলেননি। তাহলে ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? না আসলে আমি ভেবেছিলাম। ভেবেছো, ভালো করেছো। এখন এটা এক্সপ্লেইন করতে হবে না। এমা, সকাল সকাল মুড এত কড়া কেন? শুভ্র সেসবে পাত্তা দেয়নি। শুভ্রর এমন মেজাজ দেখানো শেরিনও বেশি পাত্তা দেয়নি। সে আশেপাশে তাকিয়ে ফুলোর থেকে ঘড়িটা তুলে টেবিলের উপর রেখে দেয়। ফ্রেশ হয়ে আসতে দেখে শুভ্র ল্যাপটপ নিয়ে বসে আছে। সেন সেসবে পাত্তা দেয়নি। সে নিচে যায়। বাড়ির কেউই এখনো ওঠেনি। ঘড়ির দিকে তাকাতে দেখে সকাল 6টা বাজে। সেনকে দেখে একজন সার্ভেন্ট কফির মগ দিয়ে বলে, শুভ্র স্যারের কফি। এত তাড়াতাড়ি? স্যার নামাজ পড়ে কফি খেয়ে হাঁটতে বের হন সবসময়। সেন কফির মগ নিয়ে রুমে প্রবেশ করে। শুভ্রের সামনে কফির মগ এগিয়ে দিয়ে বলে, আপনার কফি। তোমার থেকে কফি চেয়েছি আমি? না। তো? শুভ্র উঠে বেলকুনিতে যায়। সেইনও পেছন পেছন কফির মগ নিয়ে যায়। শুভ্র তাকে পাত্তা দিচ্ছে না। শুভ্র বেলকুনি থেকে রুমে আসে। সেইনও রুমে আসে। সে বাইরে যায় লিভিং রুমে। সেইনও কফির মগ নিয়ে তার পেছন ঘুরতে থাকে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে রুমে আসে শুভ্র। সেন সেই কফির মগ নিয়েই রুমে আসে। শুভ্র সোফায় বসতেই সেইন কফির মগ পুনরায় এগিয়ে দিয়ে বলে, সরি, আসলে আমার প্রচুর ঘুম এসেছিল। কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আসলে আমি বুঝতে পারিনি। যাই হোক, যা হয়েছে ঠিকই হয়েছে। সেই তো সকাল হলে আপনি এভাবেই আমায় ঘোরাতে আপনার পেছনে। কিছুই ঠিক হয়নি। গতকাল রাতে তাড়াতাড়ি ঘুমানোর শাস্তি এটা। এই যে আমার পেছনে তোমায় ঘোরালাম কিছুক্ষণ। আরে আমি এখনো বাচ্চা, গতকাল রাতে জেগে থাকলেও। তো তোমার কি মনে হয় গতকাল রাতে আমি তোমার সাথে বাসর করতাম? সেনের কথায় ফ্রন কেটে বলে শুভ্র। সেন চুপসে গিয়ে দৃষ্টি নত করে নেয়। শুভ্র কফিতে চুমুক দেয়। সেন খাটের উপর গিয়ে বসে। তখন শুভ্র বলে, ব্রেকফাস্ট করার সময় হয়ে আসছে। আবার তো তোমার তৈরি হতে লেট হবে। হোক সময়, ভাল লাগে না, আমার ঘুম আসছে। তাহলে ঘুমাও, আমি জাগিয়ে দেব। সেরিন আর কথা পারে না, চুপচাপ শুয়ে পড়ে। শুভ্র কফিটা শেষ করে ল্যাপটপ নিয়ে বসে। বাকিরা অনেকটা লেট করে ঘুম থেকে ওঠে। ব্রেকফাস্ট করার সময় হতে শুভ্র সেনকে ডেকে তুলে তারা দুজন একসাথে নিচে যায়। সেন তার শাশুড়িদের সাথেই বসেছে। সামনের সারিতে শুভ্র, আর্থ, আইমান চৌধুরী তারা বসেছে। আর্থ শুভ্রকে হালকা ধাক্কা দিয়ে বলে, কেমন কাটলো ফুলসজ্জা? ভীষণ বাজে। থাক, সামনে আরেকবার আছে, তখন সুন্দর কাটলে হবে। ছোট ছোটর মতো থাকতে পারিস না? বড় ভাই ভাবির পার্সোনাল ম্যাটারে ঢুকছিস কেন? কিসের ছোট? কে ছোট রে ভাই? আমি হাইটে তোমার থেকে কোনো অংশ কম না, বয়সটা তো ম্যাটারই করে না। তাদের নাস্তা খাওয়া শেষ হতে সেন আত্রিতা আর অধরার সাথে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে। আগামীকালকে পাটোয়ারি বাড়ির সদস্যরা আসবে। শুভ্র ব্রেকফাস্ট করে রেডি হয়ে চলে যায় কলেজের উদ্দেশ্যে। আজকে একটু লেট হয়ে গেছে তার। আদ্রিতার সাথে যত কথা আছে আজকের মতো শেষ করে সেরিন। অনেকটা সময় তাদের সাথে কাটিয়ে শুভ্র রুমে আসে সেরিন। রুমটা গুছিয়ে নিয়ে শুভ্রকে কল লাগায়। বেশ কয়েকবার রিং হতে শুভ্র কল তোলে।
তখন শেরিন বলে, আচ্ছা চিঠিগুলো কোন ড্রয়ারে? 3 নাম্বার ড্রয়ারে, চাবি ড্রেসিং টেবিলের ড্রয়ারে। আচ্ছা শোনো, বলুন। তুমি আজকে চিঠি পাঠিয়েছো? মাথা খারাপ আপনার? আমি চিঠি পাঠাবো কেন? আর কখনোই বা পাঠাবো? আপনি তো সাথেই ছিলেন। তাহলে কে পাঠালো? জানি না। শেরিন মুখের ওপর কল কেটে দেয়। সে ড্রয়ার থেকে চিঠি বের করে তাতে হাত বোলায়। তবে কয়েকটা চিঠি অচেনা লাগলো, যেগুলো সে দেয়নি, তবে তার হ্যান্ডরাইটিংয়ের মতোই। শেরিন চিঠিগুলো সাইড করে রাখে, শুভ্র আসলে জিজ্ঞেস করবে। শুভ্র বিয়ের খবর কোনোভাবে তার স্টুডেন্টদেরকেও জেনে যায়, তবে তার বউকে সেটা কেউ জানে না। শুধু জানে বিয়ে করেছে। বিশেষ করে কলেজের স্টুডেন্টরা জানে, সেকেন্ড ইয়ার টু ফার্স্ট ইয়ার। অনেকের দিল ভেঙে গেছে, তার উপর শুনেছে রিলেশনের বিয়ে। সত্য মিথ্যে সেসব জানার প্রয়োজন নেই, হুজুগে বাঙালি বলে কথা। শুভ্র কলেজ ছুটি হতে বেশি লেট করেনি, সোজা বাড়িতে চলে আসে। আর্থ আইমান চৌধুরী বাজারে গেছি, আগামীকালকের অনুষ্ঠানের বাজার। শুভ্র শাওনে লাঞ্চ করতে চলে যায়, বাকিরা করে নিয়েছে কিছুক্ষণ আগে। শুভ্র রুমে আসতেই দেখে সেন কলে কারোর সাথে কথা বলছে। সেসবে আর পাত্তা দেয়নি শুভ্র। সেদিন কল কেটে শুভ্রর সামনে দুটো চিঠি রাখে। শুভ্র ভুরু কুচকে শুধায়, এগুলোতে কি হয়েছে? এগুলো কে দিয়েছেন আপনার? তুমি কেন? আমি দেইনি। আমি যখন ঢাকায় ছিলাম তখন কোনো চিঠি দেইনি, আর পরে যখন দিলাম ধরাই তো খেয়ে গেলাম। তো এতগুলো চিঠি কে দিল? বাকিগুলো কই? ভালো লাগেনি, টান আসেনি, তাই পুড়িয়ে ফেলেছি। গুড। এবার একে খুঁজে বের করুন যে বা হাত ঢোকাতে চেয়েছে। আচ্ছা করব, একটু সময় দাও। সেদিন চিঠিগুলো ডাস্টবিনে ফেলে দেয়। সোফায় বসতে বসতে বলে, আচ্ছা বলুন তো, সেদিন আমায় চড় মারতে গিয়েছিলেন কেন? কবে? ওই যে সেন্সলেস হয়ে গেলাম। যেই মেয়ে আমার ধমকে সেন্সলেস হয়ে যায়, সেই মেয়ে এখন আমায় ধমকায়। আরে বলুন তো। তুমি তো ঢাকায় চলে যাইবা, তাই একটু কিছু লিখে দিয়েছিলাম। কি লিখেছি আপাতত মনে নেই। সেদিন কোনো কারণে রাগ উঠেছিল তোমার ফুপির উপর, আর আমি তোমার রুমের লেখাগুলো দেখেই বুঝে নিয়েছি তুমি চিঠি দাও আমাকে। সেদিন হাও হয়ে যায়, মুখ বাঁকিয়ে বলে, ওই উল্টাপাল্টা ঘোরানো লেখা আপনি এক দেখায় বুঝে নিয়েছেন? তো কেমন লাগে? নিজেকে এত চালাক ভাবো তুমি? না। কি যেন লেখা ছিল? নেচার রোসার রুবাব আপাপ। প্রথমটা আর্জিনের উল্টাপাল্টা, দ্বিতীয়টা শুভ্র লাস্ট দুটো অক্ষর, আর মিশাত নামে লাস্ট 4টা অক্ষর। বাকিটা হলো বাবুর পাপা। যাই হোক, আপনার মতো চালাক ব্যক্তিকে যতটুকু বোকা বানিয়েছি আমার মতো মেয়ে, সেটাই কম কি? আসলেই। যাই হোক, তুমি পাশ করেছো, জিতেছো। আস্তাগফিরুল্লাহ, আমি টিচার বিয়ে করেছি। ছি, আপনার লজ্জা করলো না আমার বাড়ি বিয়ের প্রপোজাল পাঠাতে? এই তুমি খোটা দিচ্ছ? না। পরের দিন সকালে চৌধুরী বাড়িতে কাজের ব্যস্ততা পড়ে যায়। পাটৌরি বাড়ির মেহমান আসবে, তবে শুভ্রবা সেদিন এখন যাবে না, তারা কয়েকদিন পর যাবে। সেদিনকে অফ হোয়াইট কালারের গাউন পরানো হয়, খুবই সিম্পলের মধ্যে একটা গাউন, নেই তেমন কোনো সাজ, তবে তার চুলগুলো ফুল দিয়ে মোড়ানো হয়েছে। সবাই মিলে সুন্দর একটা দুপুর কাটালো। প্রায় সন্ধ্যার দিকে বিদায় নিয়ে সবাই চলে যায়। সেন শুভ্রর দিনগুলো খুবই সুন্দর কাটছে, তবে সেদিনকে পুনরায় টিসি নিয়ে শুভ্রর কলেজে চলে আসবে। মিউজিক একাডেমিতে এখন আর যাওয়া হবে না, কি জানি আবার কবে অ্যাডমিশন নেই। এরই মাঝে কেটে যায় বেশ কয়েকদিন। সেন এখনও কলেজে নিয়মিত হয়নি, হবে আস্তে ধীরে, তবে বাড়িতে শুভ্র তাকে ভালোই গাইডলাইন দেয়। সময়টা সন্ধ্যাবেলা। নাস্তা করে শুভ্র ল্যাপটপ নিয়ে বসেছে, শেরিন ফোন নিয়ে ব্যস্ত। আজকাল ফোনে একটু বেশি সময় দিচ্ছে শেরিন, যেটা শুভ্রর পছন্দ না। ক্যারিয়ার গড়ার বয়সে কিসের আবার ফোন? শুভ্র প্রথমে কিছু বলেনি। শেরিনের কথা ছিল সন্ধ্যায় বই নিয়ে বসবে, কিন্তু সেসবে তার হেলদোল নেই দেখে শুভ্র প্রথমে বলে, সেরিন, ফোন রাখো। শশীর সাথে কথা বলছি। আমি এক কথা দুইবার বলতে পছন্দ করি না। তাতে আমি কি করব শুনি? আমার কাজ দেখেই তো। শুভ্র চোখ গরম করে বলে, আবার বলো কথাটা। না থাক। আচ্ছা, রেখে দিচ্ছি ফোন। শেরিন ফোন বিছানে রেখে বই একটা হাতে নিয়ে শুভ্রর সামনে সোফায় বসে। তখন শুভ্র ধমকে বলে,
এরপর থেকে তেরামি করলে বা ফোন নিয়ে বসে থাকলে একটা থাপ্পড় দেব, একেবারে কালা হয়ে যাইবা। আমি বিয়ে করেছি কেন শুনি? কেন? জামাইকে নিয়ে পিক তুলতে, জামাইয়ের সাথে রোম্যান্স করতে, পড়ালেখা করার জন্য না। তোমার বাপ শর্ত দিয়েছে তার মেয়ের স্বপ্ন পূরণ করতে হবে। সো এখন এসব পিকচার রোমান্স সাইডে রেখে পড়াশোনায় মনোযোগ দাও, নিজের ক্যারিয়ার নিয়ে ভাবো। আরে বিয়ের পর কিসের আবার ক্যারিয়ার? আসলে তুমি একটা বেয়াদব। বিয়ের পর কিসের ক্যারিয়ার মানে? বিয়ে হয়েছে বলেই কি সব শেষ? তোমায় সংসার করতে হবে না? তুমি ক্যারিয়ারে ফোকাস করো, নিজের অবস্থান শক্ত করো। আপনার মতো কজন এভাবে ভাবে বলুন তো? সবাই তো বলে বিয়ের পর মেয়েদের কিসের পড়ালেখা, কিসের আবার ক্যারিয়ার। ঠিক আপনি যেভাবে আমার বাবাকে কথা দিয়েছেন এমন অনেকেই দেয়। কিসের ক্যারিয়ার? দুদিন না যেতেই বাচ্চা, তখন বলে কিসের ক্যারিয়ার আর পড়াশোনা কিসের ক্যারিয়ার আর পড়াশোনা, সংসার করো মন দিয়ে আর বাচ্চা সামলাও। এসব ভাবার জন্য সুন্দর একটা মন মানসিকতা লাগে। ভালো, কিন্তু আপনি জানেন কি আমার পড়াশোনা করার ইচ্ছা আর নেই। পড়ালেখা যেই কঠিন। তাহলে তোমায় বাপের বাড়ি পাঠিয়ে দেব, একেবারে উচ্চ মাধ্যমিক হলে নিয়ে আসব। এমনকি তুমি আমার উপর স্ত্রীর অধিকার খাটাতে পারবে না এই 1.5 বছরে। কলেজে গেলে একেবারে অচেনা। আগে তো বেশি প্যারা দেইনি, এখন বেশি দিব। বুঝবে শুভ্র কি জিনিস। আর তুমি এসব ফাজলামো বাদ দিয়ে সিরিয়াস হও, না হলে তোমায় সিরিয়াস বানাতে সময় লাগবে না আমার। 2 লাইন কথার জন্য 6 লাইন জ্ঞান। ভাই, কি হিটলার কপালে জুটলো? ফাঁকিবাজি করা যাবে না। আল্লাহ, আমার কি হবে? আমি শুধু মানুষকে দেখাই আমি পড়াশোনায় সিরিয়াস এবং পড়াশোনা পছন্দ করি, কিন্তু আমি তো জাস্ট শো অফ করি। পড়াশোনা আমি ভাল লাগে না, আবার ক্যারিয়ার। সেদিন চুপচাপ কথাগুলো ভাবে। এগুলো প্রকাশ করলে থাপ্পড় দিয়ে শুভ্রতাকে সোফা থেকে ফেলে দিবে। তবুও সাহস নিয়ে বলে, আসলে বলছিলাম, পড়া শেষে কথা। সেরিনের কান্না পাচ্ছে। শুভ্রতাকে 1.5 বছরে পাগল বানিয়ে দিবে। বিরক্তি নিয়ে পড়ায় মনোযোগ দেয় সেরিন। শুভ্র ল্যাপটপে কাজ করছে, সেরিন ভুলভাল পড়ছে, তাও মেজাজ দেখিয়ে। সেরিন শুভ্রর সাথে কথা বলে না। তার জীবনের সব সুখ কেড়ে নিয়েছে তার জামাই আর লেখাপড়া। এই বাড়িতে থাকলে লেখাপড়া, ওই বাড়িতে গেলে লেখাপড়া, সাথে শুভ্রর ইগনোর সহ্য করতে হবে। ডিনার করে খাটের এক কোণে শুয়ে পড়ে সেরিন। একটা কথাও বলেনি সে শুভ্রর সাথে, কিন্তু তাতে শুভ্রর কিছুই আসে যায় না। সে জানে মন ভালো হলে সেরিন নিজেই তার কাছে আসবে। দুজন খাটে 2 মেরুতে অবস্থান করছে, কেউ কারোর সাথে কথা বলছে না। সেরিন পড়ালেখার 14 গোষ্ঠী উদ্ধার করছে, একমাত্র লেখাপড়ার জন্য আজকে তার স্বামীর সাথে তার দূরত্ব সৃষ্টি হচ্ছে। পরের দিন প্রায় 12টার দিকে শুভ্র রেডি হয়ে বসে আছে। কুমিল্লায় যাবে, তার কাজ আছে। আজকে কলেজে যায়নি সে। তখন সেরিন ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়েছে, হাতে তার ভেজা তোয়ালে। শুভ্রকে এমন সেজে বসে থাকতে দেখে সেরিন জিজ্ঞেস করে, কোথায় যাবেন? কুমিল্লায়। এত সেজেগুজে যাওয়ার কি আছে? তো যাব না, তুমি কি বলো? আমি পাগলের মতো যাব? আপনার বড় কিডনিটা কই জানি? হাতের তোয়ালেটা সোফার উপর রেখে খাটে বসে থাকা শুভ্রর কাছে যায় সেরিন। আশেপাশে হাতটি কিছুই পেল না সে। শুভ্র তাকিয়ে আছে তার দিকে। তখন সেরিন হাত নাড়িয়ে জিজ্ঞেস করে, আমার আইফোনটা দিন তো। শুভ্র পকেট থেকে ফোন বের করে সেরিনের হাতে দেয়। সেরিন কি করলো কে জানে। 5 মিনিটের মাথায় ফোনটা আবার ফেরত দেয় শুভ্রকে। শুভ্র হোয়াইট এবং ব্ল্যাক কালারে নিজেকে সাজিয়েছে। সেরিন তার শার্টের কলারে হাত বোলায়, মুখ এদিক ওদিক করে দেখে। শুভ্র বিরক্তি নিয়ে সেরিনের হাত সরিয়ে দেয়। তোমার হাত থেকে ময়লা আমার সাদা শার্টে লেগে যাবে। আমি মাত্র শাওয়ার নিয়ে এসেছি, ময়লা আসবে কোথা থেকে? তাহলে এমন হাতাহাতি করছো কেন? শার্ট চেঞ্জ করুন। জানি আমায় বেশি সুন্দর লাগছে, তাই হিংসা হচ্ছে তোমার। অন্য মেয়েরা না তাকিয়ে থাকে, আমি জানি তো তুমি একটা হিংসুটে মেয়ে। সেরিন কাবার থেকে একটা শার্ট বের করে শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বলে, হোয়াইট আর ব্ল্যাক শার্ট পরে বাইরে বের হওয়া নিষেধ। তুমি যে নিজের পিক ফেসবুকে আপ দাও, তখন তো কত ছেলেরা তোমায় দেখে। আমি কিছু বলি? আপনাকে আমি বারণ করেছি নাকি কিছু বলতে? কথাটা বলে সেন শুভ্রর ফেসে দৃষ্টিপাত করে। সেনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শুভ্র বলে, যেভাবে তাকাচ্ছ নজর তো তুমি লাগিয়ে দিবে। মানুষ আর কি তাকাবে? আমি জানি আমি সুন্দর, এভাবে তাকিয়ে
আর বোঝাতে হবে না। আরে আপনার ঠোঁটগুলো সুন্দর লাগছে, চুমু খাওয়াই যায়। আমি এখন বাইরে বের হব। শুধু খেলে প্রেগনেন্ট হবেন না যে বাইরে বের হলে মুখ দেখাতে পারবেন না। তোমার মুখে কিছু আটকায় না। সেন শুভ্রকে আর কিছুই বলার সুযোগ দেয়নি। শুভ্রের পাশে বসে নিজের অধর জোড়া শুভ্রের অধরে ছুঁয়ে দেয়। শুভ্র সেনকে কিছুটা ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে পড়ে। শুভ্র হাবভাব সেনের পছন্দ হলো না। হাতের কাছে থাকা শার্টটা শুভ্রকে দিয়ে বলে, চেঞ্জ করে আসুন তো। আরে আমার লেট হয়ে যাচ্ছে। আজকে রুমে জায়গা হবে না। সমস্যা নেই, আমাদের বাড়িতে কি যেন একটা আছে, রুমে রুমে ঘুরে বেড়াই। অবশ্য বেশি মানুষ থাকলে দেখা যায় না সেটাকে, একা থাকলে আসে আর চোখের সামনে ঘুরঘুর করে। সাদা শাড়ি পরে তুমি দেখবা, বাট একটা শব্দ মুখ দিয়ে বের করলে তোমার গলা চেপে ধরবে। তাড়াতাড়ি চলে আসবেন প্লিজ। আমি ছোট কাকিমার কাছে গেলাম, আপনি আসলে তারপর রুমে আসবো। ঠিক আছে, আমি গেলাম। শুভ্র কয়েক কদম ফেলতে সেরিন তাকে থামিয়ে দেয়। শুভ্রর সামনে দাঁড়িয়ে কপালে আঙ্গুল রেখে বলে, বাইরে যাওয়ার সময় কপালে চুমু দিয়ে যেতে হয়। শুভ্র চুপচাপ সেরিনের কপালে চুমু দিয়ে বেরিয়ে যায়। শুভ্র যেতেই সেরিন কোনো রকম তৈরি হয়ে ওড়নাটা নিয়ে সুলতানা খানমের রুমের দিকে ছুটে। তখন সুলতানা খানম সোফায় ল্যাপটপ নিয়ে ব্যস্ত। এই পরিবারের সবারই ব্যস্ততার শেষ নেই। তার শাশুড়ি, ছোট শাশুড়ি, তারা বেশিরভাগই ল্যাপটপের সামনে বসে থাকে। আর্থ তার বড় বাবার রাজনীতি নিয়ে সময় কাটায়। আইমান চৌধুরী আর্থকে হেল্প করে আবার তিনি ঢাকায় চলে যান। আর্থর বাবা মা, তার বোন, তারা সব ঢাকায়। আজিতাও ঢাকায় নিজেদের স্টাডি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। বাকিরা অফিস, বিজনেস আর রাজনীতি নিয়ে। সুলতানা খানমের সাথে কিছু সময় কাটিয়ে জান্নাতুল ফেরদৌসের রুমের দিকে যায় সেরিন। তিনি কলে কারোর সাথে কথা বলছেন। সেরিনকে দেখে কল কেটে দেয়। অনুমতি পেতেই সেরিন ভেতরে প্রবেশ করে। জান্নাতুল ফেরদৌস সেরিনকে এটা ওটা জিজ্ঞেস করে। এক পর্যায়ে তিনি মালিথা পরিবারের কথা তোলেন, সেই সাথে আরশিয়া এবং আরশিয়ার আম্মুর কথা। সে কি প্রশংসা করলেন আরশিয়ার। সেরিনের পছন্দ হয়নি বিষয়টা, তবে কিছু বলছেও না। তখন জান্নাতুল ফেরদৌস বলেন, চেয়েছিলাম আরশিয়াকে শুভ্রর সাথে বিয়েটা দিয়ে আমাদের সম্পর্কটা আরো মজবুত করব। কি জানি শুভ্রর কি হলো। সেখানে তো সব ঠিকই হয়েছিল। তোমার তো বয়স অল্প, সেই সাথে শুভ্রর সাথেও তেমন যায় না। আসলে ঠিক বলেছেন, শুভ্রর সাথে আমার যায় না, কারণ আমি শুভ্রর থেকেও বেটার কাউকে ডিজার্ভ করি। সেরিনের কথাই রাগ হয় জান্নাতুল ফেরদৌসের, কিন্তু তিনি প্রকাশ করলেন না। হাসি মুখে বলেন, যাই হোক, ছেলে দুটো একই পরিবারে গেল, তাদের লাইফ, তাদের চয়েস। ঠিক বলেছেন, যার যার জীবন তার তার পছন্দ। এইসব নিয়ে বেশি খোঁচাখুচিও ভালো না। এমনিতে আমি মেয়েটা খুব ভালো, তবে কেউ অপমান করলে আপোষ করি না। 2 লাইন শোনালে 4 লাইন শুনিয়ে দিতে পারি। জান্নাতুল ফেরদৌস আর কিছু বললেন না। সেরিন তার রুম থেকে প্রস্থান করে। আজকে শুভ্র আসুক শুধু, এই আরশিয়ার জন্য তাকে ছোট করলো। কে বলেছে আরশিয়াকে দেখতে যেতে? ভূতের ভয় ত্যাগ করে সেরিন রুমে এসে দরজা লাগিয়ে দেয়। বেলকনিতে যায়, সেখানে একটা দোলনা ঝোলানো আছে। বেলকনির সামনে বাগান বিলাসের ফুল ফুটে আছে। গেটের দিকে নজর দেয় সেরিন। রোড দিয়ে কত গাড়ি আসা যাওয়া করছে। শুভ্র বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। সেরিন মাগরিবের নামাজ পড়ে সবে বসেছে। তখন শুভ্র তার হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয়। সেরিন জিজ্ঞেস করে, কি আছে এটাই? তোমার জন্য চকলেট। ও। সেরিন প্যাকেটটা রেখে বসে পড়ে। শুভ্র ফ্রেশ হয়ে এসেও দেখে সেরিন আনমনা হয়ে বসে আছে, চকলেটে হাত দেয়নি। যাও আমার কফিটা নিয়ে আসো। সেন সোজা নিচে যায়। কিচেনে যেতেই একজন বুয়া একটা ট্রেতে 2টো কফির মগ এগিয়ে দেয়। তখন আবার জান্নাতুল ফেরদৌস কিচেনে আসেন। সেরিন তাকে দেখে বলে, আপনি কিচেনে? না, আসলে রান্না করব। কেন? সারাদিন অফিসের কাজ করে রান্না করার মুডে থাকে? না, আমার ভালো লাগে। আমি আসছি, আপনার হেল্প করব। ঠিক আছে, এসো। সেরিন ট্রে নিয়ে উপরে যায়। টেবিলের উপর ট্রে রেখে চলে আসে। সেরিনের এমন ইগনোর শুভ্র বুঝতে পারছে না। নিজের কফির মগ নিয়ে সোফায় বসে পড়ে শুভ্র। সেন জান্নাতুল ফেরদৌসকে রান্নায় হেল্প করে। শাশুড়ি বৌমা মিলে রাতের ডিনার তৈরি করে। তখন জান্নাতুল ফেরদৌস আলাদা প্লেটে খাবার তুলে রাখেন। সেন কৌতূহল দমাতে না পেরে বলে ফেলে, ওই পুরনো প্লেটের খাবার কার জন্য? এমনিতে আমি সবসময় রাখি। ও। সেনের শান্ত হয়।
তবে কিছু বলে না। তখন আবার একজন সার্ভেন্ট এসে তাকে বলে শুভ্র ডাকছে। চেন উপরে যায়। রুমে প্রবেশ করতেই শুভ্র রাগী স্বরে বলে, পড়ালেখা নেই তোমার? নিচে এত সময় কি? রান্নায় হেল্প করছিলাম। বাড়িতে যথেষ্ট কাজের লোক আছে, তোমার এখন এসব করার সময় না। চেন কিছু বলে না, বই নিয়ে বসে পড়ে। শুভ্র আর কিছু বলেনি।